দেশের শেয়ার বাজার গত সপ্তাহে দরপতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সপ্তাহ জুড়ে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে কমেছে এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচকও। সেই সঙ্গে ডিএসইর বাজার মূলধন 5,000 কোটি টাকার ওপরে কমে গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসে মূল্যসূচক কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,79,994 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,85,118 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 5,124 কোটি টাকা। রড কিংবা সিমেন্ট নয়, শিক্ষাই চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ সকালের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ চীন শিক্ষা সহযোগিতা ফোরামে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে তা অনুকরণীয়। তিনি আরও বলেন, আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ 5 নিয়ে পড়ে থাকলে হবে না। চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় উল্লেখ করে এহসানুল হক মিলন বলেন, এখন পর্যন্ত স্কুল কলেজের স্বল্পতা রয়েছে। কোয়ালিটি এডুকেশনের জন্য নতুন নতুন প্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরোদমে কাজ চলছে। যা প্রয়োজন তা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। আমরা চাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে 3 জন এবং হামের উপসর্গে 6 জন মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 352 জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 61 শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 291 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ও হামের উপসর্গ পাওয়া শিশুর সংখ্যা 1,435 জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 6,989 জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে 47,656 জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগের সবচেয়ে বেশি। এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। বর্তমানে সরকার অতিরিক্ত পলিটিসাইজ বা রাজনীতিকরণ হয়ে পড়েছে। এ কারণে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গাজীপুরে একই পরিবারের 5 জনকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ। আজ সকালে 7 দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াত আমির। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে আমরা বরাবর বলে আসছি, বিশেষ করে সংসদে গিয়ে প্রথম দিনই বলেছি, শেষ দিনও বলেছি যে আমরা সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি যদি হয় আমরা নীরবে বসে থাকবো না। অবশ্যই আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমাদের কাজ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। মাগুরার ফুল শিরোনামের গানটির জন্য 5ম বাইফা অ্যাওয়ার্ড এ সেরা গীতিকার ও সুরকারের সম্মাননা পেয়েছেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাইফা পুরস্কারের 5ম আসরের বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। গত বছর মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া 8 বছর বয়সী শিশু আসিয়াকে নিয়ে
লেখা হয়েছে হৃদয়স্পর্শী গান মাগুরার ফুল। গানটি রচনার পাশাপাশি সুরও করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। মাগুরার ফুল গানের মাধ্যমে গীতিকার শিশু ও নারী নির্যাতন সহ যে কোনো মানুষের উপর সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতার আহ্বান জানিয়েছেন। দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচারকদের সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার সবসময় পাশে আছে। তিনি বলেন, মূলত বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে জনপ্রিয় নয়, বরং আইনের আলোকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। স্বাধীন আছে কিনা সেইটা হলো সবচেয়ে মুখ্য বিষয়। আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুন। আমরা চাই না আর কোনো বিচারকের কন্ডাক্টের কারণে গোটা জুডিশিয়ারির উপরে মানুষের ক্ষোভ ফিরে আসুক। বারের পক্ষ থেকে ক্ষমতাসীন দলের বারের নেতারা যে অনেক সময় হম্বিতম্বি করবে, আপনারা সেগুলোকে ইগনোর করবেন। সরকারের পক্ষ থেকে আমরা বলছি, আপনারা ন্যায় বিচার নিশ্চিত করুন। নানা সীমাবদ্ধতার কারণে রেলের সেবা উন্নীত হচ্ছে না বলে মন্তব্য করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তবে রেল সেবার বিপর্যয় কাটাতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। আজ দুপুরে সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া রেলের দখলকৃত জায়গা উদ্ধার প্রসঙ্গে বলেন, ইতোমধ্যেই নির্দেশনা দেয়া আছে, যত দ্রুত সম্ভব উদ্ধার কার্যক্রম শুরু হবে। সেই সঙ্গে বাংলাদেশে রেল খাতকে লাভবান করতে যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও নজর দেবে সরকার। এ সময় প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম রেল লাইন ডুয়েল গেজকরণের সমীক্ষা চলমান রয়েছে। রেলের যেসব জমি বেদখল হয়েছে সেগুলিকে আমরা দখলমুক্ত করার জন্য কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি এবং সেই নির্দেশনাগুলি আমার মনে হয় যে একেবারে মাঠ পর্যায়ে চলে আসবে, যে আমরা রেলের কোনো সরকারি কোনো সম্পত্তি সে যেই দখল করুক তাকে সেই জায়গা থেকে দখলমুক্ত করতে, উচ্ছেদ করতে হবে। সদ্য প্রবর্তিত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক 2026 পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সহ 15 জন। ফলে তামিম ইকবালের সম্মাননার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, টুকু সহ আরও কয়েকজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে। প্রতি বছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে। গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের সহায়তা চেয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আর একটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ
আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এটা বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার সকাল 11:30টায় রামপাল সদর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় নেতা। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এ সময় উপজেলা বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়েকদিন আগে আমাদের যে ওয়ার্ড নির্বাচন হয়েছে, এই ওয়ার্ড নির্বাচনে কাজী জাহিদ এই ক্যাম্পাসার জাহিদ যাকে ভাষা জাহিদ বলে, এই ভাষা জাহিদের নিজের কোনো অস্তিত্ব নেই, নিজের কোনো ঠিকানা নেই। মহল, আক্রমণ বাহিনী এবং পরাজিত শক্তি কাজী জাহিদ এই তুহিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই মানববন্ধন তার বিরুদ্ধে করিয়েছে। আমরা এখানে এসেছি তুহিন ভাই যে জ্ঞান ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আজকে কেন তার বিরুদ্ধে এই মানববন্ধন হলো? এটা তুহিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র না, এটা পুরো রামপালবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এই আকোচর, শামীম ডাকাত, এদের একটা, আর এই যে কাজী জাহিদের নেতৃত্বে ভাষা জাহিদ, এটি হচ্ছে এদের নেতৃত্বে আমাদের কিন্তু রামপালের মানুষ অতিষ্ঠ। আপনারা দেখেছেন এর আগেও হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু আকোর বিরুদ্ধে কিন্তু ওই জায়গায় বাগায় ব্রিফিং দিচ্ছে যে তার অত্যাচারে মানুষ কিন্তু জর্জরিত হয়ে গেছে। কাদিরখোলার মানুষ। আপনারা এখন কি চান? আমরা সুস্থ বিচার চাই। আমাদের এই আসনের নির্বাচিত নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী বন পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের আমরা ফরিদ ভাইয়ের কাছে এই বিচারের সুস্থ দাবি চেয়ে এবং অফিস ভাঙচুরের এই যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এই যে অপপ্রচার চালাচ্ছে এবং তুহিন ভাইকে নিয়ে যে ষড়যন্ত্র চালাচ্ছে, এটার প্রতিবাদ আমরা সবাই চাচ্ছি। সব কালো আলো হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছি উপজেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ডাকবাংলো অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম নয়নের সভাপতিত্বে এবং ABS রতনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকাণ্ডে 14টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা ধরা হচ্ছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার শারিকতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুদি, মনোহরদি, ফার্মেসি ও ডেকোরেটর সহ 14টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায়, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় বাজারের প্রায় 14টি দোকান পুড়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার সকালে সদর উপজেলার দাইন্না ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে নতুন ঘর নির্মাণের জন্য 65,000, গরু কেনার জন্য 45,000 এবং ল্যাট্রিন নির্মাণের জন্য 21,000 টাকা করে সহায়তা দেয়া হয়। এছাড়াও গর্ভবতী নারী সহ মোট 68 জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির DCRM বিভাগের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা যখন এই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন ওই ক্ষমতাশীল দলেরা তাদের ক্ষমতাকে নিরাপদ রাখার স্বার্থে ধর্মীয় ইস্যুকে তারা রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ কোনো বিতর্কের বিষয় নয়। বর্তমান বাংলাদেশে কোনো ধর্মীয় কোন্দল নেই। শনিবার দুপুরে সদরের মানব কল্যাণ পরিষদের সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো ধর্মের মানুষের সাথে জামাতে ইসলামের কখনো কোনো সংঘাত দ্বন্দ্ব হয়নি। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামাতের আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান সহ অন্যান্যরা। যারা যখন এদেশে ক্ষমতায় এসেছেন সেই ক্ষমতাসীন দলেরা তাদের ক্ষমতাকে নিরাপদ রাখার স্বার্থে কোনো ইস্যু না থাকার কারণে এক একটা ইস্যুকে তারা রাজনীতিকে ইস্যু বানিয়েছেন। এটা কোনো বিতর্কের বিষয় নয়। মুক্তিযুদ্ধ কোনো বিতর্কের বিষয় নয়। আর আপনি বলেছেন যে ধর্মীয় কোন্দল, বাংলাদেশে কোনো ধর্মীয় কোন্দল নেই। ধর্মীয় কারণে আমাদের কোনো ধর্ম অবলম্বীদের সাথে জামাত ইসলামের কোনোদিন কোনো সংঘাত দ্বন্দ্ব হয়নি। সবটার পেছনে একটা পলিটিক্যাল ইস্যু থাকে, ওইটাকে সামনে টেনে এনে ওইটাকে নিয়ে আসা হয়। সাভারে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড সাভার সায়েন্স সোসাইটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে সাভারের যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণের আয়োজন করেন সাভার সায়েন্স সোসাইটি, যেখানে 500 জন বিজয়ী শিক্ষার্থী এবং 100 জন স্কুল প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারে আলম মুহসিন সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত 27শে সেপ্টেম্বর সাভার মডেল কলেজে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের কচুয়ায় 400 বছরের প্রাচীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি গুরুচাঁদ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের মূল আকর্ষণ ছিল এই মন্দিরের প্রাচীনত্ব। প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী শিব ও কালীবাড়ি মন্দির প্রাঙ্গণটি এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান। এই প্রাচীন ভূমিতেই নতুন করে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঐতিহ্যের সাথে নতুন চেতনার এক সেতু বন্ধন তৈরি হলো। মহাসম্মেলনের উদ্বোধন ও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য শ্রীমতী সুবর্ণা ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভক্তদের আশীর্বাদ ও দিক নির্দেশনা প্রদান করেন শ্রীধাম ওরাকান্দির গদি সমাসীন ঠাকুর মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। সাবেক যুগ্ম সচিব স্বপন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কালীবাড়ি এবং শিববাড়ি এটা একটি ঐতিহ্যবাহী মন্দির। এই কচুয়া বাগেরহাটের একটি ঐতিহাসিক একটি স্থাপত্য নিদর্শন। এখানে 400 বছরের পুরাতন মন্দির রয়েছে। আমরা এখানে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই মন্দিরে এবছর আমাদের নতুন করে হরিচাঁদের আসলে মন্দির স্থাপন হলো। ধর্মীয় সম্মেলন, এই সম্মেলনটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সম্মেলন। আমরা এসেছি সবাই একসাথে আনন্দ করবো, হই হুল্লোড় করে সারা রাতটা কাটিয়ে দেবো। চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি বনপুকুর এলাকায় দুটি মার্শা গাড়ির মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য সহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী। শনিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুন্তি বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহের সদর থানার গোপালপুর উপজেলার চান আলীর ছেলে জিহান ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাইমুল এবং ভোলা জেলার মনির আহমেদ ও পটিয়া উপজেলার রেহানা আক্তার। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্শা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয় আরও অর্ধশত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। শেরপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসির মাসিক কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। তিনি বলেন, বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও পুলিশ সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বয় ও আন্তরিকতার প্রয়োজন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদের সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। উপস্থিত ছিলেন র্যাব ও সিআইডির প্রতিনিধি, 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ অন্যান্যরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ অনেকটাই কমেছে। বর্তমানে হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৩১ জন শিশু রোগী। গত ৪৮ ঘন্টায় এই ওয়ার্ড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৮ জন শিশু। এছাড়া বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রায় ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান জালাল জানান, গত সপ্তাহের চাইতে রোগীর চাপ অনেকটাই কমেছে। কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ বিভিন্ন জেলা থেকে রোগী এলেও রংপুর সদরে হামের প্রকোপ এখন অনেকটাই কম।